ঠিক আছে, এখন আপনি যখন ধরেন ফাইল জমা দিলেন, দিয়ে কোনোভাবে ফাইল ক্যান্সেল করতে পারবেন না। ইভেন এখন যদি ফাইল জমা দেন আগামী 2 ঘন্টা আফটার 2 আওয়ার্স পরে আপনি আসলে ফাইলটা ক্যান্সেল করতে পারবেন না। ঠিক আছে, বলতে পারেন যে ভাই 2 ঘন্টা আপনি কি করবেন, আমি যাই করি না করি এটা আমাদের অফিসের রুলস, আপনি 2 ঘন্টা পরে ফাইল আর ক্যান্সেল করতে পারবেন না। এর অর্থ হলো ফিউচার, যে আপনি 2 দিন 2 মাস 3 মাস পরে আসলো আর ক্যান্সেল করার সুযোগ নাই, যতদিন আপনার সাথে আমার চুক্তি হয়েছে এই চুক্তির ভিতরে। ইভেন চুক্তির বাহিরে আপনি আপনার কাজের আপডেট বুঝে যদি প্রয়োজন হয় তাহলে আপনি আমারে আরও 2 মাস 1 মাস 10 দিন 5 দিন সময় দিতে পারেন। এখন কাজের আপডেট বুঝতে হবে, আমি আপনার 8 মাস ঘুরাইলাম, আপনার আমি পারমিটও দিতে পারলাম না, আপনি কেন আমাকে আরও 10 দিন সময় দিবেন? এটা তো রং, ঠিক না? যদি পারমিট দিয়ে দিলাম, এমবাসি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, দেখা গেছে 1 মাস পরে, তখন আপনিও বলবেন ওকে নো প্রবলেম স্যার, আই উইল উইথ ইউ। সত্যিটা না, আমি এই জিনিসটা ক্লিয়ার করি। জি বলেন। মানে ভিসার রেশিও কোন দেশে বলা আছে? মানে ভিসার রেশিও বাংলাদেশিদের জন্য সব দেশেই ডাউন, অলওয়েজ ডাউন। বাট এখানে যদি আমরা ডকুমেন্টেশন ক্লিয়ার করতে পারি এবং ডকুমেন্টেশন সাপোর্টটা ভালো দিতে পারি, কোম্পানি অথেন্টিক থাকে, তাহলে ইনশাল্লাহ ভিসা দিবে ইনশাল্লাহ এমবাসি। তবে বাংলাদেশিদের জন্য রেশিও ভালো দেখে কোনো দেশে ফাইল জমা দিয়ে লাভ নাই। ইভেন তুর্কিতে আমরা, আপনারা দেখেছেন আমরা যে ফ্লাইটগুলো করছি 30 তারিখে, তার মধ্য থেকে 2-1টা লোক পালাই গেছে, এখনও নামগুলো ফাইন্ড আউট করতে পারিনি। তো এরা পালিয়ে যাওয়াতে তুর্কির ভিসা রেশিও এখন কই আছে, তোলা নিতে চলে গেছে। ক্রোয়েশিয়া লাস্টে এমনভাবে ব্যান করছে বাংলাদেশিদের সারা পৃথিবীর মাঝে, মানে পরিচয় করাই দিছে যে বাংলাদেশিরা হারামি এখানে আসলে থাকে না। হ্যাঁ হ্যাঁ, আরবিরাও তো যারা কাতারি করে জব করে তারা যেখানে খায় সেই খানিটা আবার ওরে দেখা পায়, কিন্তু ও উল্টা। তবে এটা সত্য ভাই, আমার কাছে 11 বছর একসাথে এক কাতারি করে কাজ করছে। আর্মেনিয়ার কাজটা যখন সর্বপ্রথম শুরু করি 11 বছর কাজ করছে। যখন আমি আর্মেনিয়ার কাজটা প্রথম শুরু করছি ওই সবার আগে ফাইল জমা, আমি তো আর ভাই কার হিস্ট্রি এগুলোকে আমার জানার দরকার আছে। পরে তার ফ্লাইট হয়ে গেছে 3 দিনের ভিতরে, আমি ফ্লাইট করে দিয়েছি 3 দিনের ভিতরে, সে গেছে এয়ারপোর্টে যেহেতু তার আর এক্সিট বন্ধ। এখন ফোন দিছে, ওরা ফোন দিছে তার স্পন্সারকে, ফোন দেওয়ার পরে যে সে নাকি তার কাছে টাকা টুকা পায়, এটা সেটা ইত্যাদি। পরে আসলে মূলত টাকা পয়সা পায় না, মূল ঘটনা হইলো হে এয়ারপোর্টে ছিল, কোর্টে জব করতো তার যে কাতারি, সে মিনিস্ট্রিতে। তখন সে ওরে কোর্টে ডিউটিরত রেখে ও ওখান থেকে চলে আসছে, চলে আসে হে তার মতো করে। পরে আমি একটু জিজ্ঞেস করছিলাম যে আপনি কী জব করছেন না, তো হুটার চলে আসলাম। ভাই আমি ইয়েতে গেছিলাম, আমার কাতারির এখানে রেখে চলে আসছিল। কাতারি কি গাড়ি চালাইতে পারে, তার মানে কি তুমি চলে গেলেও সে গাড়ি চালাই চলে যাবে, এটা হইতে পারে। ইভেন আপনি ধরেন একটা গাড়ি চালান, বা আপনি একটা ড্রাইভার রাখছেন, আপনার ড্রাইভার আপনি বের হয়ে গিয়ে দেখলেন নাই, এটা কেমন হইবে আপনি বলেন? ওকে সরি, তাহলে বলেন আপনার। ঠিক আছে, 6 মাস বাতিল, 8 মাস অপেক্ষা করতে। স্যার পেমেন্ট সিস্টেমটা হচ্ছে আমরা ফুল পেমেন্ট আফটার ভিসা ইস্যুতে কাজ করি। তার মধ্যে যদি কেউ আমাদেরকে সিকিউরিটি হিসাবে চেক দেয়, আমরা চেক নিতে প্রস্তুত আছি। আমাদের ফুল অ্যামাউন্টের চেক দিতে হবে, ঠিক আছে? যত অ্যামাউন্ট থাকবে সেই অ্যামাউন্টের চেক দিতে হবে, ঠিক আছে? ইফ ইউ আর ইন্টারেস্টেড, আপনার যা মন চায় আপনি বলেন, অসুবিধা নেই। আপনি যদি চান স্যার আমার যে চুক্তি আছে এই চুক্তি বরাবর আমি চেকের ডেট দিই, নো প্রবলেম। আপনি যদি বলেন স্যার কোনো ডেট দিব না, এভাবে দিব, নো প্রবলেম। আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে। আমাদের তো অ্যাডভান্স যে ডিপোজিট আছে এটা কোনো টার্গেটও না, আর এটা আমরা কখনো ফোকাস করি না। আমাদের মূল টার্গেট হচ্ছে ফুল অ্যামাউন্টে। হ্যাঁ, আপনি ওই বাইরে যে একটা লোক আছে তার জিজ্ঞেস করলে দেখবেন তার কাছ থেকে আমি টাকাও নেই নাই। তার তুর্কি এম্বাসিতে তার ফাইল সাবমিশন, তার অ্যাপ্রুভাল চলে আসছে, এখন সে আইসা কান্নাকাটি করতেছে যে টাকা দিতে পারবে না। হ্যাঁ, এম্বাসি ফিটা দিই। তুর্কি এম্বাসি ফি হচ্ছে পৃথিবীর সব এম্বাসি থেকে সবচেয়ে বেশি এম্বাসি ফি।